শান্তনু শর্টস, এখানে চেনা মুখের অচেনা কথা হয়। ওয়েলকাম টু শান্তনু শর্টস, যেখানে চেনা মুখের অচেনা কথা হয়। মানুষটাও চেনা, আজকে অচেনা কথা হবে। অ্যান্ড ডেফিনেটলি আজকে যার সাথে আমি আড্ডা দিচ্ছি, তিনি চাইলেই মোটিভেশনাল স্পিকার হতে পারতো, তিনি চাইলেই সাইকোলজিস্ট হতে পারতো, তিনি যদি আরেকটু বেশি চাইতো তাহলে সিঙ্গার হতে পারতো, আর যদি সেখানে স্ট্যান্ড হয়ে যেত তাহলে তো ডেফিনেটলি অভিনেতাও হতে পারতো। একদম হিরো সুলভ একটা ব্যাপার স্যাপার রয়েছে, ক্রেজ রয়েছে মানুষের মধ্যে, আর সেই ক্রেজ যার এখনো রয়েছে সেই মানুষটাকে নিয়ে আজকে আমার গেস্ট। প্লিজ ওয়েলকাম ওয়ান অ্যান্ড অনলি রাজীব ব্যানার্জি। নমস্কার, ওয়েলকাম টু শান্তনু শর্টস। আমি প্রথমে একটা কথা জিজ্ঞেস করে নিই যে কিভাবে পুরো কনভারসেশনটা চালাবো, স্যার বলে, দাদা বলে, কোনটা ডাকলে আপনি? আমার মনে হয় যে নাম ধরে ডাকলে অসুবিধা কি? মাফ করবেন, আমাকে সবাই অনেক রকম নাম দিয়েই ডাকে। আমার হয়তো অনেকে, আমার নিজেরও কখনো কখনো খারাপ লাগে যখন কোনো সিনিয়র লোকেরাও আমাকে দাদা বলে সম্বোধন করে, আমি লজ্জা পাই। তো সুতরাং ঘটনা হচ্ছে আমি এগুলো নিয়ে আমার মধ্যে কোনো ছুতমার্গ নেই, আমার ডাকলেই হলো। ন্যাচারালি অনেকের অনেক ধরনের নাম থাকে, হয় যে একজন মানুষের বাইরে একটা অফিসিয়াল নাম, ঘরে একটা আলাদা নাম। আমি এখনো পর্যন্ত আবিষ্কারই করতে পারলাম না যে আপনার কোনো ডাক নাম ছিল কি না। ছিল মানে আপনাকে বাড়ির লোকজন কি, এটা তো হতে পারে না যে আমি এটুকু বলি যে একটা তো নিকনেম বা বাড়ির ডাক নাম একটা তো থাকেই, এবং সেটাও আমার বাড়ি থেকে আমার বাবা মা বলতে পারেন, মাই বিশেষত ডাক নামটা বেশি পছন্দ করতো। কিন্তু আলটিমেটলি কেন জানি না, মানে আফটার স্কুল বা কলেজ লাইফের পর থেকে ডাক নামটার ডাক খুব কমে গেছে। মানে সেটা আমার মনে না বললেই ভালো থাক না। কিছু জিনিস আছে যেগুলো কোথাও ডিসক্লোজ না করলেই ভালো হয়। তো যে নাম দিয়ে সবাই পরিচিত বা সবাই ডাকে, ইভেন আমার মা মারা গেছেন এই গত বছরে, মাও শেষ বয়স অবধি এই রাজীব নাম দিয়েই ডাকতো। আজকে তো জানার জন্যই এসেছি। আমি তোমায় বলি যে আমাকে, তুমি তো নিশ্চিত আমাকে ফলো করেছো এর আগে। ডেফিনেটলি অনেক। আমি বেশিরভাগ পছন্দ করি যে একটু অন্য লুকস। কেন শুধু পায়জামা পাঞ্জাবি? একটা রাজনীতিবিদ হিসেবে মানুষ কেন ভাববে যে একজন পায়জামা পাঞ্জাবি পরলেই সে একটা রাজনীতিবিদ হলো? কেন একটু অন্যরকম কালচার কেন করবো না? এবং আমার বেশিরভাগ অফিস তো বটেই, বেশিরভাগ জায়গায় যদি মানে তুমি ফলো করে থাকো তাহলে ডেফিনেটলি দেখতে পারবে যে আমি টি শার্টটা একটু কমই পরেছি, বেশিরভাগ আমার শার্ট প্যান্ট, মানে ক্যাজুয়াল ফর্মাল ইত্যাদি এই ড্রেসগুলোতেই বেশি দেখতে পাবে। ফ্যান্টাস্টিক। ইন্টারভিউ শুরু, আমি বলে রাখি যে যেটাকে আপনি এত খুব সিরিয়াসলি ইন্টারভিউ ভাবছেন, আমি সিরিয়াস নেই বলে আজকে এরকম একটা ক্যাজুয়াল টি শার্টে এসেছি। আমি যেই শুনলাম তুমি একটা আড্ডা দেবে, না ঠিক আছে, একটা আড্ডার মেজাজেই আসো। এই যেমন ঘরে একটা দিন কোনো দিন ছুটি কাটাচ্ছি, যেরকম মেজাজে, আজকেও এরকম মেজাজে রয়েছে। শোয়ের শুরুতেই একটা র্যাপিড ফায়ার হয়, র্যাপিড ফায়ারটা দিয়ে শুরু করি। এখন পর্যন্ত কার সাথে ভালো সম্পর্ক আছে, দিলীপ ঘোষ না রুদ্রনীল ঘোষ? এই দুজনের সাথেই এখন বলতে পারেন যে কোনো সম্পর্ক নেই। বেশ, কে বেশি প্রিয়, মমতা না অভিষেক? ডেফিনেটলি আমার কাছে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, আচ্ছা কোন জায়গা বেশি কাছের, ডোমজুর না ত্রিপুরা? এটা তো আমাকে এমন একটা কোয়েশ্চেন করলেন, একদম হৃদয়ের প্রশ্ন, এবং সেই হৃদয়ের প্রশ্নের উত্তর দিতে গেলে আমার প্রথম পছন্দের জায়গা ডেফিনেটলি ডোমজুর। বাহ। দেব না সোহম? অবভিয়াসলি দেব। ওকে। বুদ্ধদেব ভট্টাচার্য না জ্যোতি বসু? এই দুজনের মধ্যে যদি চয়েস দিতে হয় তাহলে ডেফিনেটলি আমি বলবো বুদ্ধবাবু। ওকে। বিরাট কোহলি না মহেন্দ্র সিং ধোনি? খুব কঠিন প্রশ্ন এটাও, আমার দুজনকেই ভালো লাগে। কোন লাইনটা বেশি পছন্দ, খেলা হবে না জয় বাংলা? আমার কাছে জয় বাংলা। কোনটা বেশি লাভজনক বিজনেস বলে আপনার মনে হয়, চায়ের দোকান না চপের দোকান? চপ খেতে কিন্তু আমি ভালোবাসি ন্যাচারালি, ইটস ট্রু। মানে আমরা তো, আমি মুড়ি চপ, চপেরও অনেক ভ্যারাইটি আছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ঘর করা মানেই হচ্ছে চপ মুড়ি থাকতেই হবে। এটা নিয়ে আমার একটা জানার আছে। ওকে, নেক্সট প্রশ্নে যাই। প্যান্ট শার্ট না পাজামা পাঞ্জাবি? এখন অবধি আমি বলবো প্যান্ট শার্ট। প্যান্ট শার্ট। নেতাজি না গান্ধীজি? কে বেশি ভালো, এই তুল্যমূল্য বিচার করতে গেলে আমি বলবো আমার কাছে নেতাজিও যেমন মহান, গান্ধীজিও মহান। তার মানে আমার র্যাপিড ফায়ার শেষ, কিন্তু শর্ত আপনি রাখলেন না। সবই তো ঠিকই ঠাকই বলে দিলাম। কিন্তু দুটোই পছন্দ। দু একটা জায়গায় তো এরকম রাখতেই হবে, কিছু করেন, আমি তো জোর করে কিছু বলতে পারবো না। মানে আমি হয়তো ভিউয়ার দর্শকদের খুশি করার জন্য বা তোমায় খুশি করার জন্য একটা কিছু বলে দিলাম, কিন্তু আমার মন, এখানে খুশি করার কিছু নেই, এখানে আপনার যেটা আপনার মনে হয় সেটাই। আচ্ছা, আপনি না, আমার ওই র্যাপিড ফায়ারের সময় একটা চপ মুড়ির প্রসঙ্গ এসেছিল, আমারও এটা জানতে ইচ্ছে করে যে ধরুন যখন মুখ্যমন্ত্রীর সাথে আপনাদের কোনো বৈঠক হয়, সত্যিই কি উনি চপ মুড়ি খাওয়ান?
ডেফিনেটলি, এবং উনি Seriously? নিজেও খুব ভালোবাসেন। শুধু তাই নয়, চপ মুড়ি মানে ইভেন ওনার সাথে বিজয়া করতে গিয়েও এরকম আমার মনে আছে বহুদিন বিজয়া করতে গিয়েও আমি চপ মুড়ি খেয়েছি। মিষ্টি তো খাওয়া হয়, তার সঙ্গে সঙ্গে চপ মুড়িটা একদম স্পেশাল। বা ওনার সাথে ধরুন কোথাও ভিজিট করছি, ওই ঠোঙা নিয়ে নিলেন, হ্যাঁ, দিদিও খাচ্ছেন, আমরাও যারা থাকি তারাও খাচ্ছি। সেটা চপ মুড়ি দিদির কাছে ফেমাস, এবং এটা দিদির আমি বলবো যে এটা একদম একটা স্পেশাল কিছু বিশেষত্ব। পড়াশোনা করতে করতে জানতে পারলাম আজ যে শরীর আপনার আছে, আজ থেকে কয়েক বছর আগে সেই শরীর নাকি আপনার ছিল না। আপনি নাকি কাঞ্চন মল্লিকের থেকেও অনেক বেশি রোগা ছিলেন, এটা সত্যি? হ্যাঁ হ্যাঁ, আমি কাঞ্চন মল্লিকের থেকে রোগা ছিলাম কিনা বলতে পারবো না, তবে আমি বরাবরই বলতে পারেন যে একটুখানি মানে বেশি খাওয়া দাওয়া নিয়ে বা ইত্যাদি নিয়ে একটু আমার মধ্যে হয়তো কিছু ছুতমাক ছিল আর কি। আমাকে ছোটোবেলায় মাও বলতেন আর কি, এই খাওয়া দাওয়া নিয়ে তুই ভীষণ ঘ্যান ঘ্যান করিস। তো আমি যে কোনো কারণে হোক মানে ফিগার হয়তো এখন একটুখানি মেদ এসছে, আগে আরেকটু হয়তো মেদবিহীন ছিলাম, এইটুকু। স্যার এই ট্রোলিং, এই আপনাকে নিয়ে কথাবার্তা, এগুলোকে কিভাবে দেখেন? এগুলো তো স্বাভাবিক, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে এগুলোকে মেনে নিতে হবে। সুতরাং এই ট্রোলিং দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, এগুলো নিয়ে আর ভাবিও না। তবে মাঝে মধ্যে দেখি কি করতে হবে বা কি করা উচিত, কারেকশন যদি কিছু সংশোধন নিজেকে করতে হয় কীভাবে করতে হবে, এগুলো ভাবি। স্যার একটা কথা বলুন তো, ধরুন আপনিও আছেন, আপনার দলেরই অন্য কোনো মানুষ আপনাকে নিয়ে খুব কথাবার্তা বললো এবং সেটা আমরা টিভিতে বসে বসে দেখলাম, আপনার রাগ হয়? শুনুন, রাজনীতি করতে এলে আমি মনে করি যে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে মাথা ঠান্ডা রাখতে হবে। আচ্ছা। এক, দ্বিতীয় হচ্ছে যে কোন কথার কি উত্তর দেবো বা কোন কথার কি জবাব হওয়া উচিত, এগুলো কখনো কখনো সময়ের উপরে ছেড়ে দিতে হয়। আচ্ছা। তো হ্যাঁ, ন্যাচারালি রক্ত মাংসের মানুষ, কেউ একটা খুব খারাপ বললো, আমি হয়তো নিজে ফিল করছি যে এটা আমার ক্ষেত্রে বলাটা ঠিক হয়নি, বা আমি মনে করছি উনি যেটা বলেছেন অনেকটা বাড়িয়ে বলেছেন। তো এরকম যদি হয়ও, সেই ক্ষেত্রে কোনো ক্ষেত্র থাকে মানুষ হিসাবে ন্যাচারালি হয়তো একটা রাগ সাময়িক আসতে পারে। কিন্তু আমার আবার বলি যে কখন কোথায় কিভাবে সেটাকে ব্যক্ত করব, সেটা আমার মনে হয় কিছু কিছু জিনিস আছে যে সময়ের উপরে বা নিজের উপরে ছেড়ে দিতে। আমি আপনাকে যে রূপে একবার মাঠে দেখেছিলাম, আমার তখন দেখে মনে হয়েছে যে আপনি এত ঠান্ডা মাথার মানুষ না। ক্রিকেট খেলা হচ্ছে আর আপনি তেড়ে ফুড়ে পারলে আম্পায়ারকে মারতে যান, কেন আপনার টিমের প্লেয়ারকে বলটা কেন নো দেওয়া হবে? আমি দেখছি সেই রাজীব ব্যানার্জি যে নেটের পাশে দাঁড়িয়ে পারলে আম্পায়ারকে ছুঁড়ে ফেলে দেয়, আর আপনি বলছেন আমি মাথা ঠান্ডা রাখি। না, এটা নয়, আম্পায়ারকে ছুঁড়ে ফেলে দেওয়া না, আমি জানি না, এটা হয়তো একটু অতিরঞ্জিত করেই বলা হচ্ছে। না, আম্পায়ারিংয়েরও তো একটা নিরপেক্ষতা রাখতে হবে। ঠিক। এখন যে টিমের সাথে খেলা হচ্ছে, আমি পরে খোঁজ নিলাম যে সেই টিমটাই নাকি আম্পায়ারকে হায়ার করেছিল। এখন ন্যাচারালি এমন একটা মানে নো কিরম ডেকেছে, আপনি শুনলে অবাক হবেন। আমি তো এই জন্য বললাম যে এইখানে এই প্রতিযোগিতায় আর আমার এই টিমের আমাদের খেলাই উচিত নয়, মানে খেলা থেকে উঠে যাওয়া উচিত। এই কারণ আমি মানে সেখানে একটা সিস্টেম ছিল যে নো হচ্ছে খুব জোরে বল হলে নো হবে, বা আপনি জানেন ন্যাচারালি যে দাগ থাকে দাগের বাইরে চলে গেলে নো হবে। সেখানে আমার যারা ব্যাটসম্যান সে 6 মেরেছে, তো এবার আম্পায়ারকে যে বল করছে সে বলছে যে বলটা একটু জোরে হয়ে গেল না, আম্পায়ার নো ডাকে। এটা খেলার মাঠে হয়েছে, এটা তো রাজনৈতিক মাঠেও হয়। আর রাজনীতির মাঠ বলতে আমি মনে করি রাজনীতির মাঠটা পুরোপুরি একটু অন্য ধরনের মাঠ, সুতরাং খেলার মাঠের সঙ্গে রাজনীতির মাঠ গুলালে হয়তো একটু অসুবিধাই আছে। পড়াশোনা করছি, আমি জানতে পারলাম যে আপনার সম্ভবত, আমি যদি খুব ভুল না করি, আপনার বাবা তো একটা বড় নিউজ মানে পত্রিকার জার্নালিস্ট ছিল। আমার বাবা একদিকে স্বাধীনতা সংগ্রামী ছিলেন, হ্যাঁ, তারপরে স্কটিশ চার্চ থেকে পড়াশোনা করেছেন, করে রাজনীতিটাও করতেন একসাথে, তার সঙ্গে সঙ্গে তিনি সাংবাদিকতাও করতেন। খুব বড় বড় 2-3টে হাউসের সঙ্গে যুক্ত ছিলেন। এক সময় যুগান্তর অমৃতবাজারের সঙ্গে ছিলেন, পরে আনন্দবাজার পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন সাংবাদিকতা করতেন। আপনার ইচ্ছা করে? কিন্তু আমি যে কোনো কারণে হোক বাবার এই সাংবাদিকতার মানে দেখে দেখে কিছুটা হলেও আমার একটা সাংবাদিকতার মানে করব এরকম ইচ্ছা কিন্তু ছিল।
আচ্ছা। কিন্তু সেটার থেকেও বেশি ইচ্ছা ছিল রাজনীতি করবো। কেন, ওটা কি জেঠুর থেকে পাওয়া? না, বাবাকেও দেখেছি, বাবা জ্যাঠা দুজনেই যারা হাওড়া জেলায় রাজনীতি করেছেন তারা মোটামুটি এটুকু জানেন। আমার বাবা জ্যাঠা বলতে পারেন একটা সময় হাওড়ায় বলতো রামলক্ষণ জুটি আর কি। বাবা সংগঠনটা করতেন বা দেখতেন, আর জ্যাঠা জনপ্রতিনিধিত্বটা করতেন। তো সুতরাং বাবা জ্যাঠাকে একদম সবসময় কাছ থেকে দেখেছি, বেশিরভাগ বাবাকেই দেখেছি। এবং বাবা আমার জীবনে এখনও আমি মনে করি আমার আইডল। এই রাজনীতিতে বলুন, সব ব্যাপারে আমি আমার বাবাকে আদর্শ হিসাবে মানি। কেন, বাবাকে আমি দেখেছি জীবনে কোনোদিনও প্যান্ট শার্ট নয়, খদ্দরের ধুতি পাঞ্জাবি পরে আজীবন, মানে আমার যবে থেকে জ্ঞান হয়েছে আমি তবে থেকে বাবাকে একদম খদ্দর, মানে তাঁতও নয়, সুতিও নয়, অন্য কিছু, একদম খদ্দরের পায়জামা পাঞ্জাবি, খদ্দরের রুমাল, পায়ে ওই পামশু, একদম মানে সিম্পল লাইফ আমার বাবা লিড করতেন। সুতরাং বাবাকে দেখে আমি আদর্শ মানি। আমি চাকরিও করেছি বহু বছর। চাকরিও করেছেন? বহু বছর। কোথায়? মাল্টিন্যাশনাল কোম্পানিতে ছিলাম, 2-3-4টে মাল্টিন্যাশনাল কোম্পানিতে। ওখানে কিসে ছিলেন? আমি মানে মেনলি কনস্ট্রাকশন ওরিয়েন্টেড কোম্পানিতেই ছিলাম। আচ্ছা, মানে ওখানে আপনার ডিপার্টমেন্ট কি ছিল, আপনি কি সামলাতেন? মানে আমি ওই রাস্তার কাজ দেখা, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন দেখা, কখনো পারচেস দেখতাম। তো সব রকম অভিজ্ঞতা আছে। অ্যাডমিনিস্ট্রেশনেও খুব বড় রোল প্লে করেছি, মানে অ্যাডমিন ম্যানেজার হয়েছি। লাস্ট বলতে পারেন আমি প্রজেক্ট ম্যানেজার হিসাবে আমি আমার চাকরির জীবনে ছেদ নিয়ে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্রের মন্ত্রী, আমি তখন ন্যাশনাল হাইওয়ের একটা প্রজেক্ট নিয়ে আমি দিল্লিতে কাজকর্ম করতাম। এবং উনি তখন আমাকে একটা কথা বলেছিলেন, রাজীব, তুই রাজনীতির ছেলে, তুই 1 লক্ষ টাকা রোজগার করার থেকে 1 লক্ষ মানুষের উপকার করার কিন্তু অন্যরকম একটা আনন্দ আছে। এই কথাটা আমাকে সেদিন সারা রাত ভাবিয়েছিল যে একটা দারুণ কথা তো, যে 1 লক্ষ টাকা রোজগার করলাম, হয়তো আমি সারা জীবনে আমি রোজগার করছি, কিন্তু 1 লক্ষ মানুষের উপকার করতে গেলে সেই প্ল্যাটফর্মটা কিন্তু চাকরির প্ল্যাটফর্ম নয়, সেই প্ল্যাটফর্মটা একটা রাজনীতির প্ল্যাটফর্ম হতে পারে। মাঝে আবার আমার একটা ব্যাড প্যাচ হয়েছিল রাজনীতি থেকে, খুব মানে আমি মানে কিছু তখন মানে দিশা খুঁজে পাচ্ছিলাম না। সেই সময় আবার সাময়িক আমি আবার একটা বহুজাতিক সংস্থায় জয়েন করেছি। তাই? হ্যাঁ, আবার তখন। আচ্ছা, এটা কোন সালের, মানে যখন রাজনীতি করতে করতে আবার চাকরিটা? এটা আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম 2002-03 বোধহয়, সম্ভবত। ওকে। তারপরে 2002-03 থেকে পুরোদস্তুর ফুল টাইম রাজনীতি মমতাদির সাথে। 2004-এ আমি লোকসভার নির্বাচনে দিদিমণির, মানে আমার তৃণমূল কংগ্রেসের আমি সবথেকে ইয়াংগেস্ট ক্যান্ডিডেট হিসাবে উলুবেড়িয়া পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সি থেকে হান্নাল মোল্লার বিরুদ্ধে, তৎকালীন সিপিএমের দুর্দণ্ড প্রতাপ নেতা, তার বিরুদ্ধে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি, হেরেছি। 2006-এ এই ডোমজুর বিধানসভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে আমি আবার দাঁড়িয়েছিলাম, আমি হেরেছি। তো তারপরে 2008 থেকে আমি তো মানে তখন মানে এরকম অবস্থা ছিল, দলের একমাত্র সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়, আমি তখন যুব সভাপতি। হ্যাঁ, এই অবস্থায় মানে একটা পরিবারকেও তো চালানোর ব্যাপার থাকে। আমারটা তখন একটা কন্যা সন্তানও হয়ে গেছে, ন্যাচারালি একটা পরিবারকেও দেখার থাকে, বাড়ি থেকেও একটা প্রেশার ছিল। তখন আমি আবার 2008-9 আমার মনে আছে, 8 ফাটে হবে বোধহয়, আমি আবার একটা বহুজাতিক সংস্থার সঙ্গে যুক্ত হই, অ্যাজ এ কনসালটেন্ট আমি ছিলাম ওদের সাথে। আড্ডা মারার সত্যি সময় পান? মানে আমি আজকে যদি এটাকে আড্ডা ধরি, এখানে আমরা অনেকবার ব্রেক নিয়ে নিয়েছি, তা আপনি আড্ডা মারেন? মানে সময় হয়? মানে সত্যি কথা বলতে গেলে হয়তো সময় হয় না, প্রচুর লোকজন আসে। আমারও কিছু মানে বলতে পারেন কর্মীরা রয়েছে, আমারও কিছু দলের যারা বিভিন্ন সহকর্মীরা রয়েছেন, সতীর্থরা রয়েছেন, তারাও আসেন, তাদের সাথে কথাবার্তা হয়। ওই কথাবার্তার ফাঁকে হয়তো তাদের সঙ্গে কিছু আড্ডাও হলো, কথাবার্তাও হলো। বেড়াতে গেলাম ধরুন কোথাও, একটুখানি আড্ডা হয়, একটু অবসর নিলাম। হ্যাঁ, পরিবারের সাথেও আড্ডা হলো, বা আমার ধরুন কখনো কখনো আমার সতীর্থদের সঙ্গে হয়তো বেড়াতে যাই, তখন পরিবার থাকে না, তাদের সাথেও তখন আড্ডা হয়। কোথায় যায়? টেলিফোনের সাথে সাথে। মানে আমি শুনছিলাম আপনার নাকি জঙ্গলটা পছন্দ। জঙ্গলে তো আমি মন্ত্রী ছিলাম, মন্ত্রী ছিলাম, কিন্তু আমার কেন জানি না সবকিছুই আমাকে অ্যাট্রাক্ট করে। পাহাড়ও অ্যাট্রাক্ট করে, সমুদ্র অ্যাট্রাক্ট করে, এবং জঙ্গল তো ডেফিনেটলি। কর্পোরেটে যারা চাকরি করে তাদেরকে আমি শুনেছি তারা এক নাগারে চাকরি করতে করতে হাঁপিয়ে যায়, তারপর তারা ঘুরতে টুরতে চলে যায় আর কি। আমি কিন্তু ভীষণ ঘুরতে ভালোবাসি। তাই? মানে আমার হবি, আগে সবাই অবাক হয়ে যেত, সবাই হবিতে লিখতো, কেউ পেন্টিং, কেউ অমুক, কেউ অমুক তমুক। আমি লিখতাম আমার হবি হচ্ছে ঘোরা। আপনি কাকে বেশি ভয় পান, আপনার বাড়ির স্ত্রী না নেত্রী? না, এটা সত্যি যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো আমি বেশি ভয় পাই আমার নেত্রী। ভয় বলবো না, যে একটা সম্মান বলতে পারেন, শ্রদ্ধা বলতে পারেন, মানে সেই শ্রদ্ধার সঙ্গে দেখি। এবং যেরকম
এবং এটাতে আমি অফিসিয়ালি আমার যদি বিধানসভার বক্তৃতা আপনারা দেখেন, সেখানে আমি নিজের বিধানসভার বক্তৃতাতেও বলেছি যে দিদি যেমন একদিকে দিদি, তেমনি তিনি একদম দিদি মানে মায়ের মতো আর কি। স্যার মানুষের আমি দেখেছি যাদের খুব প্রেশার থাকে বা কাজের প্রেশার থাকে, আমি অনেককে দেখেছি যে প্রেশার হালকা করার জন্য গিয়ে একটু সিগারেট খেয়ে নিল, হয়তো অনেকে ঘুরতে মানে রাত্রবেলা শহরে ঘুরে বেড়ালো, তাদের স্ট্রেস আউট হচ্ছে। আপনাকে কেউ কখনো কোনো দিন দেখেনি কোনো রকমভাবে কোনো ধরনের নেশা করতে? অ্যাকচুয়ালি আমি আপনাকে সিরিয়াসলি জিজ্ঞেস করছি, মানে আপনার কোনো রকম কি কোনো সাবস্টিটিউট দরকার হয় না স্ট্রেস রিলিজ করার জন্য? কেন জানি না, এটা বলতে পারেন ঈশ্বর দত্ত হতে পারে যে আমার আজ অবধি কোনো জিনিসের উপরে নেশা নেই, সেই অর্থে কোনো নেশা নেই। নেশা বলতে পারেন একটাই, যে কেন জানি না আমার মানে মানুষের সাথে থাকতে ভালো লাগে। আরে একটা কথা বলুন, আপনি তো ভালো গান মানে আমি শুনেছি বাড়িতে, ইনফ্যাক্ট গাড়িতেও তো আপনার পুরোনো দিনের গান চলে। ভালো গান ভালো বলবো না আমি, মানে আমি গান গাই, ভালো বলবো না, লোকে বলে গাই। আপনি রেকর্ডও করেছেন গান, অনেকগুলো রেকর্ড করেছি। মানে আপনার বয়সটা যখন আমার মতো ছিল, মানে লাইক একটা ইয়াং ছেলে, যখন আমরা এখন যেভাবে চলছি, আমিও শুনেছি আপনি প্রেম করেই আপনার বিয়ে হয়েছে, তো তখন কি গানকেই হাতিয়ার করেছিল? মানে প্রপোজটা কি করে হয়েছে? আরে না না, গান কি তখন কি, আমি গান তো কি করে হলো? শখে গাই, সুতরাং ওটা কথা নয়, কোনো গান নয়, ঠিক আছে। মানে প্রেম যেমন হয় সেরকমই হয়েছে। এটা হতে পারে না স্যার, প্রেম মানেই যে কেউ একজন মানুষ আগে গানের জন্য হয়নি না, তাহলে কি করে? এমনি আপনি কি চিঠি লিখে প্রপোজ করেছেন? তখন এই আগেকার দিনে তো চিঠিই ছিল, তখন তো আর মোবাইল ফোন ছিল না, মোবাইল ফোন তো হালে এসছে। তবে হ্যাঁ, মোবাইল ফোনের জামানাতে আমরা ঢুকেও গেছি, সুতরাং চিঠি ফিটিগুলো এটা কেরম বোকা বোকা লাগতো। কি করলেন? চিঠিগুলো সব বোকা বোকা লাগতো। তো যাই হোক, আমার এক বন্ধুর একটা জায়গায়, মানে বন্ধুর একটা অফিসেই বলতে পারেন যে দেখা হয়েছিল, এবং সেইখান থেকেই দেখে তারপরে আর একটু ঘনিষ্ঠতা হয়, কথাবার্তা হয়। ন্যাচারালি গার্লফ্রেন্ড থাকলে তাকে সময় দেওয়ার একটা ব্যাপার থাকে, তো আপনি সেই সময় না, পার্টিকুলারলি ইনফ্যাক্ট এটা অবশ্য আমার থেকে জানার থেকেও আমার স্ত্রীর সঙ্গে কথা বললে আরও ভালো জানতে পারবেন, এটা তারও একটা অভিযোগ আছে। আমি বেশি সময় দিইনি, তবে হ্যাঁ ওই মাঝে একটু বেরোনো, একটু গিয়ে ঘুরে আসা, একটু রোল খাওয়া, একটু আইসক্রিম খাওয়া, বা একটু কোনোদিনও জন্মদিন হলো একটা গিয়ে কিছু কিনে দেওয়া, এগুলো করেছি। বাহ স্যার, আপনারও তো 1 জানুয়ারি জন্মদিন না? না, একদমই নয়। জানুয়ারিতে? একদমই। জন্মদিনটা আমি এখনো ডিসক্লোজ করি না, এখনো অবধি আমার জন্মদিন নিয়ে আমার কোনো রাজনৈতিক দলের সতীর্থ কর্মীরা কেউ জানে বলে আমি মনে করি না। কেউ হয়তো কোনো একটা দিন গেস করে চলে আসে কেক ফেক নিয়ে, কিন্তু এখনো সেইভাবে ডিসক্লোজ হয়নি, সেলিব্রেশন হয়ই না। আমি পছন্দ করি না। অভিনেতাদের যে নেতা হয়ে যায় বা অভিনেতাদের যে নেতার চরিত্র দেখেন, কেমন লাগে এটা? এটা অনেকেই তো হয়েছে, অভিনেতা সেটাই বলছি, কেমন লাগে? মানে নেতা নেত্রী হয়েছে। আপনার কখনো প্রপোজাল আসেনি যে আপনি তো যথেষ্ট নিজেকে মেনটেন রাখেন, আপনার একটা হিরোইজম আছে ব্যাপারটা, আপনাকে কেউ কখনো বলেনি যে আমি একটা ছবিতে কাস্ট করি? রিফিউজ করেছেন? এটা ফ্যাক্ট, একটা অফার ছিল, আচ্ছা, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করেছি যে ওটা আমার হয়তো ক্ষেত্র নয়। এমন একটা টপিক তুললেন, আমার একজনের কথা মনে পড়ে গেল, মদন স্যার। তো উনি তো গান রেকর্ড করেন, আমার অত্যন্ত, উনি তো অভিনয়ও করেছেন, দাদা কাম বন্ধু বলতে পারেন। কেমন লাগে আপনার, সত্যি বলুন? মদন দা তো একদম কালারফুল চরিত্র, আচ্ছা। দিদি নিজেই বলেছি যে মদনের মতো কালারফুল নেই, আর মদন দার সাথে আমার সম্পর্ক এত ভালো, মানে আর কি বলবো, মানে মদন দাই কি দিয়েছিল নাকি অভিনয়ের? না না না, মদন দা এটা কোথাও থেকে এসেছিল, ওকে। তো যাই হোক, এবং সেই জায়গা থেকে মদন দা যে কাজগুলো করতে পারে, এটা মদন দার জন্যই মানায়, এটা রাজীব ব্যানার্জির জন্য শ্যুট করবে না। নতুন প্রজন্মকেও তো রাজনীতিতে যাওয়ার জন্য ইন্সপায়ার করে, তো এখন না সবাই বলে যে সব থেকে বেস্ট প্রফেশন হচ্ছে রাজনীতির প্রফেশন। তো আমি জিজ্ঞেস করেছিলাম একজনকে, কেন মনে হয় যে বেস্ট প্রফেশন রাজনীতির প্রফেশন? তো তাদের অনেকগুলো লজিক দিয়েছিল, আপনার কি সহমত? মানে প্রফেশন কখনো রাজনীতি? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রাজনীতি কোনোদিনও প্রফেশন হতে পারে না। এই রাজনীতিটাকে নিয়ে মানে কয়েকজন মানুষের জন্য, আমি এখনো মনে করি 100% মানুষ খারাপ, এবং রাজনীতিতে ইয়াং জেনারেশনের শিক্ষিত লোকেদের আসা খুব জরুরি, না তো রাজনীতিটা দুর্নীতিতে পরিণত হয়ে যাচ্ছে। স্যার আমার একটু পুরনো দিকে যাবো, মানে ঠিক যখন আমার বয়সটা আপনার ছিল, প্রপোজাল নিশ্চয়ই পেয়েছেন। ইনফ্যাক্ট আমার এমনও আছে যে আপনার যা
আপনি যেরকম মেনটেন করে চলেন নিশ্চয়ই এই প্রপোজাল এখনো অনেক প্রপোজাল পাই। মানে অনেকে হয়তো এরকমও হয়েছে যে অনেকে হয়তো জানেই না যে আমি হয়তো বিবাহিত, জানেই না। এখন না, আমি বলছি আজ থেকে কয়েক বছর আগের কথা। ওকে, ঠিক আছে, অনেক হয়তো জানেই না আমি বিবাহিত, অনেক হয়তো ভাবে বোধহয় আমি ব্যাচেলার। এরকম প্রপোজাল তো বহু জায়গায় বহুভাবে আসে। হয় না, মানুষের একটা অভিনেতা অভিনেত্রীদের প্রতি একটা প্রেম থাকে। মানে আপনি এরকম অবাক হবেন, আমার ওরাও হয়তো জানে, এমন এমন সব এক একটা এসএমএস আসতো মাঝে, হ্যাঁ, যে মানে মানে আমি ভাবলাম যে কি উত্তর দেওয়া ঠিক হবে, মানে বলে ফেলতাম যে এটা মানে ক্রস কানেকশন হয়ে গেছে। আপনার দলের মানুষজন বলে বা আপনার কাছের মানুষজন বলে আপনি নাকি মানুষকে পড়তে পারেন, আপনি নাকি কথা টথা বলে মানুষকে ভুলিয়ে দিতে পারেন। এরকম মনে হয় আমি কি জাদুকর, যে একটা ওই গিলি গিলি হক্কাস ফক্কাস করলাম আর সঙ্গে সঙ্গে মানুষ একদম বুঝে গেল যে এই ঘড়ির কাঁটা এখন 7:30। মানে তারা ভাবে যে আপনার মানুষকে পড়ার একটা ক্ষমতা না, আমি ব্যক্তিগতভাবে দেখুন আমি খুব চেষ্টা করি। আমার বাবা একটা ছোটবেলায় একটা কথা বলতেন যে যখন এর আগে মানে আগে যখন বাস ফাসে, এখন বাসে খুব একটা এগুলো দেখা যায় না, আগে বাসে যখন উঠতেন দেখতেন অনেকগুলো স্লোগান লেখা থাকতো, এখন কতটা নেই। তো আমার বাবা বলতো বাসে উঠে একটা স্লোগান দেখবি, ফলো করবি, যে আপনার ব্যবহার আপনার পরিচয়। তো সুতরাং চিরকাল দেখুন, চিরকাল কেউ হয়তো নেতা হিসাবেও বেঁচে থাকবে না, বিধায়ক হিসাবেও থাকবে না, মন্ত্রী হিসাবেও থাকবে না, কোনো বড় কোনো পরিচয় হয়তো থাকবে না, কিন্তু মানুষের কাছে ব্যবহারটা চিরকাল থেকে যায়। আপনার প্রচেষ্টা এবং আপনার ভালোবাসায় ডোমজুরের মানুষ প্রত্যেকের ঘরে ঘরে আমি শুনছি যে মিষ্টি জল পৌঁছে গেছে, এবং তারপরে যে এইরকম বিষয়টা, এটা শুধু জল নয়, মিষ্টি জল মানে স্বাধীনতার পর থেকে ডোমজুর বিধানসভার মানুষের একটাই চাহিদা ছিল মিষ্টি জল, ঠিক, যেটা আজ অব্দি এত মন্ত্রী নেতা এসে কেউ করে দিতে পারেনি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সেটা সাধারণ মানুষের জন্য করে দিয়েছিলাম। রাস্তা একটা গিয়ে দেখুন, ঠিক এইভাবে কোনো রাস্তা, পাকা রাস্তা ডোমজুরে কোনোদিনও ছিল না, ড্রেন ছিল না, নিকাশির ব্যবস্থা ছিল না, খাল সংস্কার ছিল না, মানে বিভিন্ন পরিষেবা বলুন, আপনার সাবস্টেশন বলুন, বিদ্যুতের আমূল বাস স্ট্যান্ড বলুন, টার্মিনাস বলুন, সব দিক দিয়ে অনেক কিছু হয়েছে। কিন্তু তারপরেও যখন হেরে গেলেন, তাহলে কি ডোমজুরের মানুষের প্রতি প্রথম মানুষের হয় না যে হেরে যাওয়ার পরে একটা অভিমান, সেটা কি ডেফিনেটলি ছিল, ডেফিনেটলি ছিল, এখনো আছে। স্যার সবাই আমরা জানি যে আপনারা খুব ব্যস্ত, বাট সকাল থেকে কি শিডিউল থাকে, মানে সকালে ঘুম থেকে ওঠা থেকেই কি এই, এখন একটু নির্বাচনটা হয়ে গেছে তাই এখন একটু শিডিউলটা একটু অন্যরকম, একটু রিল্যাক্স রয়েছে আর কি আপাতত। কিন্তু নর্মালি যেদিন ধরুন প্রেশার থাকে সকাল থেকে, ন্যাচারালি সকাল থেকে বেরিয়ে বিভিন্ন কাজকর্ম থাকে, এই মানুষের সাথে মিট করা থাকে, রাজনৈতিক কোনো প্রোগ্রাম হলে থাকে, সংগঠন নিয়ে কোনো আলোচনা করার হলে কি করা উচিত বা সংগঠনে কোনো কাজ থাকলে সেগুলো করতে হয়। বাড়িতেও তো সময় দেন, মানে আমি এমনও শুনেছি। হ্যাঁ, বাড়িতে তো সময় দিতে হয়, মানে একটা সময় বাড়িতে তো বাড়িকে বিরাট নেগলেক্ট করেছি। সুতরাং বরঞ্চ এখন একটুখানি ইদানিং একটু হালকা আছি, ন্যাচারালি একটু সময় পাই। মানে আমি এমনও শুনেছি যে আপনি নাকি নিজেই এখনো নিজের বাড়ির গ্যাস বুকিং করে। ইটস ট্রু? গাড়ির গ্যাস বুকিংটা অন্য কারণে, সেটা হচ্ছে আমার এই মোবাইলে, যেহেতু আমার নামে করা, আমার মোবাইলে দেওয়া রয়েছে, না সেটা আমার মোবাইল থেকে করতে হয়। না বরঞ্চ আমি সব থেকে ফাঁকিবাজ, আমি কোনো বাড়ির কাজ করি না, মানে বাজার দোকান থেকে শুরু করে কোনোটাই আমি করি না। ডায়েট তো খুব রেয়ার, হয়তো বাজারে কোনো একটা 4টা দিন গেলাম, কিন্তু বাজার দোকান আমি সেই অর্থে করি। গেলে কি মাছ না মাংস, কোন দিকে? আমি মানে ননভেজে দুটোই ভালোবাসি। আচ্ছা, মাছও ভালোবাসি, মাংসও ভালোবাসি। আপনি ডায়েট করেন না? খুব ডায়েট করি বলবো না কথাটা, বরঞ্চ যা পাই তাই খাই, তবে হ্যাঁ একটু বুঝে সুঝে খাই। নেতা শব্দটা যখনই কখনো চলে আসে তখন অনেক কিছু বিষয়ে চলে আসে। অনেকটা মানুষজন ওই প্যাক মেরে বলি আপনার কোট আনকোট কথা ধরে বা মজা করে বলে তুই কি নেতা হয়ে গেছিস, কিন্তু একটা সময় নেতার ব্যাপারটাই অন্য ছিল, এবং স্পেশালি এখনকার সময়। ইনফ্যাক্ট দুদিন আগেও দিদি বললেন যে আমি কিন্তু জনসেবা করে এরকম ব্যক্তিত্ব চাই, টাকা তোলার মাস্টার চাই না। সো আপনারও কি মনে হয় যে দলে এরকম মাস্টার মশাইরা আছে যারা টাকা তোলে? দেখুন, আপনারও যেমন 5টা আঙুল সমান নয়, তেমনি সব দলেই কিছু না কিছু লোকজন তো আছেই। তো সেই জায়গা থেকে দেখুন, যখন রাজনীতি করেন তখন একটা বৃহত্তর আপনার জায়গা, এবং এই বৃহত্তরের জায়গায় ন্যাচারালি আপনার যে ফুল কন্ট্রোল থাকবে তাও নয়।
একদম গ্রাসরুটে কে কী করছে যে সেটা আপনি এখানে বসে আছেন সেগুলো সবসময় খবর পাবেন তাও নয়। এবং একটা রাজনীতি করতে গেলে আপনাকে সব রকম মানুষকে নিয়েও চলতে হবে। সুতরাং এই ক্ষেত্রে কোথাও কোথাও তো বেনু জল ঢোকেও। তো আমাদের নেতৃত্ব এই ব্যাপারে ভীষণ সতর্ক সজাগ, এবং তিনি তো দেখছেন, দুদিন আগেই আপনি তো বললেন, আমিও দেখেছি, তিনি তো একটা বার্তা দিয়েছেন, এবং আমার মনে হয় সেই বার্তা অনুযায়ী অলরেডি তো কিছু কাজ শুরু হয়েছে। ওকে, দেখা যাক কী হয়। রাইট। আচ্ছা, নেতা হওয়ার সুবিধা আর অসুবিধা কি কি? মানে আমি যতদূর জানি যে আপনারা নিশ্চয়ই আমাদের মতো ঘুরে টুরে তো বেরোতে পারেনও না, ইচ্ছা থাকলে। আপনি খোঁজ নিলে জানতে পারবেন যে আমি এই অবস্থাতেও বিগত দিনে মেদিনীপুরের দায়িত্বেও আমি টোটোতে চাপতে হয়েছে, আচ্ছা, চেপেছি, আমি সানন্দে চেপেছি, অটোতে চেপেছি। অটো তো আমি এখনও হাল ফিলে কোথাও মনে করি একটু শর্ট ডিস্টেন্স যেতে গেলে অটো চেপে নিই আর কি। তো সুতরাং টোটো, অটো, বাস, ট্যাক্সি, আমার তো এগুলোতে কোনো সমস্যা হয় না। ওকে, মানে এমনি যেতে যেতে আমি স্বাচ্ছন্দ্য। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ মানে একটাই, ধরুন একটু গেলাম, একটু কেউ চেনা জানা হয়ে গেল, একটু একটা কোনো কথা বললো, বা হয়তো ভালো বলতে পারে, খারাপও বলতে পারে, একটা ছবি তোলার আবদার করতে পারে। এই আবদার তো প্রচুর এখন। এগুলো তো এই অনেকদিন পর একটা অন্যরকম আড্ডা দিলেন, আই হোপ সো। মানে আপনার মনে হয়নি তো যে আমি আপনাকে? না না না, একদমই মনে হয়নি। খুব খোলামেলা আপনিও প্রশ্ন করেছেন, আমিও চেষ্টা করেছি যতটা খোলামেলা উত্তর দেওয়ার, এবং এই খোলামেলা উত্তরটা আগামী দিনে যারা দর্শক, যারা দেখবেন, তারা কিভাবে নেবেন সেটাই বড় কথা। আমরা না সবসময় জিজ্ঞেস করি যে যদি এখানে আপনার জায়গায় অভিনেতা থাকতো, তাহলে আমি জিজ্ঞেস করতাম যে অভিনেতা হতে গেলে কি করতে হবে। আপনি তো অভিনেতা নন, নেতা। তো আমারও খালি জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে একজন মানুষকে নেতা হতে গেলে কি কি করা উচিত। কিছুই না, যে কেউ হতে পারে, যে কেউ নেতা হতে পারে, যে কেউ হতে পারে, তুমিও হতে পারো। মানুষই তোমায় নেতা বানিয়ে দেবে। দেখো, নেতা এমনি হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনি এমনি হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রিবিউশনের কাছে আমি তো মনে করি আজকে যারা এই ভারতীয় জনতা পার্টি বলুন বা অন্যান্য রাজনৈতিক দল, যারা যতই চেঁচাক, মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রিবিউশনের কাছে একজন কেউ বলুন যে তাদের কন্ট্রিবিউশন রয়েছে। আচ্ছা স্যার, একদম শেষের দিকে আছে, কিন্তু আমার মানে এরকম আড্ডা দেওয়ার তো কখনো সময় হয় না, মানে সুযোগ হয় না। আপনাকে নিশ্চয়ই কখনো না কখনো কেউ না কেউ থ্রেট দিয়েছে, মানে পপুলার হয়ে গেলে তো এই থ্রেট কল আসে। আপনার সব থেকে ভয়ঙ্কর থ্রেট কল কি পেয়েছিলেন? থ্রেট কল আমি একটা পেয়েছিলাম, যে সময় আমি ধরুন হাওড়া জেলার তৃণমূলের যুব সভাপতি ছিলাম। ওকে, মানে বহুকাল আগে, ওটা বোধ হয় ইন দ্য ইয়ার 2008 এরকম কিছু একটা বোধ হবে, আমি ঠিক এক্স্যাক্ট ইয়ারটা আমার মনে নেই। সেই সময় একটা ভয়ঙ্কর থ্রেট কল পেয়েছিলাম। কি বলছে? প্রথম তো নানা রকম গালিগালাজ দিয়ে, হ্যাঁ, যে এই সিদ্ধান্তটা আমরা দেখে নেবো, বুঝে নেবো। আমি বুঝি সেটা একটা বিরোধী রাজনৈতিক দলেরই কাজ তৎকালীন। হ্যাঁ, হয়তো আমি সংগঠনটা বেশি ভালো করে করতে গেছি, হয়তো কারোর কোথাও অসুবিধা হয়েছে, সেরকম একটা থ্রেট কল ছিল, খুব মারাত্মক। পরে আর একটা থ্রেট কল পেয়েছিলাম আমি, সেটা হচ্ছে তুলে নিয়ে যাওয়ার হুমকি। আপনাকে? আমাকে। ওকে, তুলে নিয়ে যাওয়ার হুমকি ছিল। এগুলো আমি গায়ে মাখি না। আর তৃতীয় আর একটা পেয়েছিলাম ত্রিপুরায়। যখন আমি ত্রিপুরাতে দলের সংগঠনের কাজ করছি, সেই সময় একটা সাংঘাতিক থ্রেট কল ছিল। মানে আমাকে এরকম বলা হয়েছিল যে এক্ষুনি হোটেল ছেড়ে না দিলে তো আমার প্রবলেম হতে পারে। ওকে, তো যাই হোক, এসব। আপনি কি ছেড়ে দিয়েছিলেন? হ্যাঁ, সেটা ইভেন আমাকে তখন, মানে আমার কয়েকজন শুভানুধ্যায়ী ছিল, তারাও আমাকে সেই সময় বলেছিল যে তাদের কাছেও বিভিন্নভাবে খবর আছে। এবং আমি বলতে পারেন ছদ্মবেশে, মানে প্রায় একদম, সেটা শীতকাল ছিল, আমাকে মাংকি ক্যাপ পরে, মানে মাথা থেকে পুরো শাল জড়িয়ে, হ্যাঁ, একটা হুডি পরে, মানে চেহারা একদম, হোটেল থেকে সোজা বেরিয়ে একটা টোটোতে উঠে আমাকে পালাতে হয়েছিল। ইভেন আমাকে ত্রিপুরায় এরকম আমি সম্মুখীন হয়েছিলাম যে এক এক দিন এক এক জায়গায় আমাকে থাকতে হয়েছিল। ফ্যান্টাস্টিক। এবার যারা ওখানে বসে রয়েছে, আপনারই দর্শক, তাদেরকে ডেডিকেট করে একটা যদি গান হয়, তাহলে আমি আমার এপিসোড শেষ করতে পারি। আর এপিসোডের শেষে নিজেই জানতে চাইবো যে এই আড্ডা রাদার আমার এই শোতে এসে আপনার কেমন লাগলো, প্লিজ যদি বলে দেন। না, আমি মানে খুবই আনন্দিত যে আজকে শান্তনু একদম একটি ছোট্ট ভাই, সে নিজে একটা চ্যানেল খুলে ইউটিউবেও এইভাবে দর্শকদেরকে একটা অন্যরকম আঙ্গিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, একদম আড্ডার মেজাজে, একদম অন্যরকম, আমি বলবো একটা প্ল্যাটফর্ম বলতে পারি এটা।
এবং আমাকে হয়তো প্রথম একজন দাদা হিসাবে, হয়তো রাজনৈতিক নেতা হিসাবে নয়, হয়তো একজন দাদা হিসাবে বা একজন শুভানুধ্যায়ী হিসাবে হয়তো আজকে আমার এখানে এসছে, এবং আমি ওর সাথে এতক্ষণ আড্ডা দিয়ে আমার অন্তত, আর যাই হোক, আমি একটু রিল্যাক্সড, মানে আমার এই আড্ডা দিয়ে অত্যন্ত ভালো লেগেছে। এবং আশা করি আমার এই দুজনের যে আড্ডা, এই আড্ডাটা যারাই দেখবেন, আমি প্লিজ আপনাদের অনুরোধ করব, আপনারা কমেন্ট বক্সে নিশ্চিতভাবে আপনাদের যা অভিজ্ঞতা হলো, আপনাদের বক্তব্য আপনারা শেয়ার করবেন, এবং আপনাদের নিশ্চিতভাবে এই আড্ডাটা অত্যন্ত ভালো লাগবে, এটা আমার ব্যক্তিগতভাবে দৃঢ় বিশ্বাস। এবং এটা আপনারা শেয়ার করুন, আরও বেশি লাইক করুন, শেয়ার করুন, বিভিন্ন বন্ধুবান্ধবদের কাছে পাঠান, এবং যদি ভালো লাগে তাহলে নিশ্চিতভাবে আবার আমি শান্তনুকে বলবো যে আর একটা আড্ডার এরকম আসর বসাতে। যদি আপনাদের ভালো না লাগে তাহলেও সেটাও জানাবেন, তাহলে আমি হেন্সফোর্থ শান্তনুর এই আড্ডাতে তো আর আসবোই না। হেন্সফোর্থ অন্য কেউ আড্ডার জন্য আমার কাছে কোনো যদি অনুরোধও পাঠায়, সেই অনুরোধের আসরেও আমি আর বসবো না। এ বাবা, এরকমটা একদম হবে না। প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে দিন যে আবার একটা আড্ডা এইরকম, যেখানে আজকে একটা গান শুনতে পাবো, সেখানে যেন আরো বেশি বেশি গান শুনতে পাই, এরকম কোনো একটা আড্ডা প্লিজ আমিও দিতে চাই। একটা গান একদম এপিসোডের শেষে আপনার তরফ থেকে। তোমাদের আশীর্বাদে এই শত দল মাথায় রাখি, তোমাদের ভালোবাসা এই মনিহার বুকে রাখি, এই শত দল মাথায় রাখি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। শান্তনু শর্টস, এখানে চেনা মুখের অচেনা কথা হয়।